ধন্যবাদ স্যার। পিয়ার টিচিং কি? কি? পিয়ার টিচিং সমস্ত শিক্ষার্থীদেরকে কয়েকটা গ্রুপে বা দলে ভাগ করে শিক্ষা ব্যবস্থা। এর গুণাবলী কি? পিয়ার টিচিং এর মাধ্যমে কি হতে পারে? কখন করানো হয়? কখন করানো হয়? যদি এই শিক্ষাটা কাদের জন্য? এই শিক্ষাটা কাদের জন্য? প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কি পড়াবে? ভগ্নাংশ পড়াবো প্রায় চতুর্থ শ্রেণীতে। টিচিং কি, লার্নিং কি? টিচিং হলো শিক্ষা দেওয়া, আর লার্নিং হচ্ছে শিক্ষা গ্রহণ করা। দুটো বানান বাংলায় লিখে দাও, টিচিং এবং লার্নিং। এটা তুমি পারছো? মানে বাংলাটা বাংলায় কি বলে আর লার্নিং কে বাংলায় কি বলে? টিচিং এই লেখো। সি উপরটাকে বর্ণ নির্দেশন করো। ঠিক করেছো? দিলে পারফেক্ট হবে শিক্ষণ। পরিবেশে কি পড়াবে? অঙ্ক পড়াবো। অঙ্ক কি পড়াবে? ভগ্নাংশ। আরম্ভ করবো স্যার। সুপ্রভাত। তোমরা তরমুজ খেয়েছো? হ্যাঁ খেয়েছো। আচ্ছা বলো তো, তরমুজ কি গোটা গোটা খাওয়া যায়? মানে তোমাদের বাড়িতে তরমুজ আনলে কি তোমরা গোটা গোটা খাও? কেটে খাও? হ্যাঁ, তরমুজ সবসময় কেটে খেতে হয়। তরমুজ কি কেটে আমরা বাড়িতে সবাই মিলে ভাগ করে খাই। এ ধরো আমরা এখানে একটা কি নিয়েছি, তরমুজ নিয়েছি। এই তরমুজটাকে আমরা এরপর কেটে ভাগ করব। এই ধরো তরমুজটাকে আমরা 5টা সমান ভাগে ভাগ করেছি। 5টা সমান ভাগে ভাগ করে দাও আমরা তরমুজটাকে। এই তরমুজটার মধ্যে ধরো মীনাক্ষী, তোমাকে দিলাম 1 ভাগ, আর সন্ধুকে দিয়েছি এই 2টো ভাগ, আর বাকি ভাগগুলো দিলাম সৌরভকে। তাহলে মীনাক্ষী কত পেল গো? মীনাক্ষী এই বড় তরমুজটার 1 2 3 4 5টা ভাগ করা হলো। 5টা ভাগের মধ্যে মীনাক্ষীকে শুধুমাত্র এই ভাগটা দিয়েছি, দেয়া হলো এই একটা। তাহলে এই দেখছো মোট ছিল 5টা ভাগ, তার মধ্যে আমরা এই একটা ভাগ দিয়েছি মীনাক্ষীকে। তাহলে মীনাক্ষী এই পুরো তরমুজটার, এই যে বড় পুরো তরমুজটার কতটা পেয়েছে? 1 ভাগ পেয়েছে মাত্র। কি 5টা ভাগের মধ্যে 1 ভাগ। এই যে এই লেখার যে পদ্ধতি বা এই যে আমরা প্রকাশ করছি গণিতের ভাষায়, এর একটা আলাদা নাম আছে। এর নাম হলো ভগ্নাংশ। আজকে আমরা এই ভগ্নাংশ সম্বন্ধে একটু জানবো। তাহলে ভগ্নাংশ কেন বলছে? ভগ্ন মানে কি ভাঙা। এই যে পুরো একটা জিনিস তার ভাঙা ভাঙা অংশ, এই একটা ভাঙা অংশ, এই একটা ভাঙা অংশ, এই 5টা ভাঙা অংশ, এই পুরো ভাঙা একটা গোটা জিনিসের একটা ভাঙা অংশকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করছি, এটাকেই বলে হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো আজকে তাহলে আমরা প্রথমে কি জানলাম, ভগ্নাংশ কাকে বলে। কি একটা পুরো জিনিস বা একটা সমগ্র বস্তুর
প্রত্যেক বস্তুটাকে সমান ভাগে ভাগ করে এক একটা অংশ পুরো ভাগের কতটা সেটা জানার জন্য যে আমরা গণিতের ভাষায় প্রকাশ করছি এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ দেখো দুটো অংশ আছে, ওপরে একটা অংশ, মাঝে লাইন, নিচে আরেকটা অংশ। এই ওপরের যে অংশটা এটাকে বলছি আমরা, এটাকে কি বলবো, এটা এই উপরের অংশটাকে বলবো লব। ওপরের অংশটাকে আমরা কি বলবো, লব। আর নিচের অংশটাকে আমরা বলবো হর। সেটা একের চার, হ্যাঁ বাঁধে গেল আবার লেখো একের চার। এর অনন্য কত? 4 এর 1। একের চারের অনন্যকের অনন্য কত? 1 এর 4-এর অনন্যকের অনন্য কই 1 এর 4-ই হবে। আচ্ছা, এক আর নিচে এটা কি লাইন বললে তো? হ্যাঁ লাইনটা শুধু আঁকো উপরে, হ্যাঁ বড় করে। এই লাইনটাকে কোনো কিছু না করে হাফ করো। কি করে হাফ করবে? কোনো কিছুর সাথে তোমাকে লাইনটা হাফ করতে হবে। হাফ কি করে করবে? কোনো মুছা যাবে না, কিছু করা যাবে না। এই লাইনটাকে অর্ধেক করব। হ্যাঁ, মুছা যাবে না। পারবে না তো? বলতে চাই একটা লাইন লিখে দাও। ওই আমি যে একটা লাইন লিখে দাও। কি হয়, হাফ হয়ে গেছে। উপরটা হাফ না, ওটা ডবল যেটা না নিচটা। ওটা যেটা টেনেছে তার ডবল। ওটা হাফ হয়ে গেছে মানে কি? ওর নিচে কোনো কিছু আছে। আচ্ছা, উপরে এক লেখো। এখানে উপরে হ্যাঁ এক লেখো। হ্যাঁ ওই এটা হাফ করতে গেলে আমি কি করব? একটা লাইন দেবো, তাহলে এটা বুঝে যাচ্ছে এটা। আচ্ছা, ওই লাইনটাকে যদি হাফ কোনো কিছু সাহায্যে হাফ করার মধ্যে নিচে একটা লাইন টেনে দেয়, মানে কোনো সংখ্যার একটা আছে সংখ্যা। আচ্ছা ঠিক আছে, চলে আসো। তো ধাঁধা কি? ধাঁধা, তুমি তো এসো বাঁকুড়া জেলা থেকে। হ্যাঁ তাই তো? হ্যাঁ বাঁকুড়া জেলাতে লোককথা লোকশিক্ষার একটা অঙ্ক হচ্ছে ধাঁধা, প্রবাদ প্রবাদ প্রবচন। আর দুটো নাম বলে দেখি। ধাঁধা, প্রবাদ প্রবচন। আর ধাঁধা মনে হচ্ছে কোনো একটা মানে জিনিসের একটা গুপ্ত নাম বোঝাতে পারছি না স্যার। প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন, প্রাথমিক শিক্ষায় প্রবাদ প্রবচন বা ধাঁধা গুরুত্ব আছে না? গুরুত্ব তো আছে, কিন্তু কিভাবে আছে সেটা আমি ওখানে বলতে পারবো। তুমি চাকরি পাওয়ার পর ওরাকে ধাঁধা বা প্রবাদ প্রবচন শেখাবে না শেখাবে না? যে এটা প্রয়োজন না অপ্রয়োজন দরকার নেই, এটা বাদ দিলেও চলবে। দরকার আছে। শিক্ষার্থীদের কোন দিকটার প্রভাব বেশি পড়তে পারে? লোক সাহিত্য সম্বন্ধে জানবে। তো লোক সাহিত্য জানবে। ধাঁধা প্রবাদ প্রবচনের একটা পার্থক্য হচ্ছে, ধাঁধাতে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। তীক্ষ্ণ হঠাৎ করে কোন একটা বিষয়, ঘর আছে দরজা নেই, প্রাণ আছে কথা নেই, এটা ধাঁধা। এটা পারবে না, তীক্ষ্ণ বুদ্ধি চাই। ডিম ঘর আছে, হ্যাঁ এইরকম। আর প্রবাদ প্রবচন কি? একটা চালু কথা, প্রবাদ প্রবচন। হ্যাঁ হ্যাঁ, লোক মানে লোকের কথায় কথায় অবরাধিকের আওয়াজ বেশি। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাদ প্রবচন। যাই হোক, এগুলো শিক্ষার ক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীকে একটা তাৎক্ষণিক বুদ্ধি বা তার বিচক্ষণতার একটা প্রতিমূর্তি। ভগ্নাংশ
যোগ বিয়োগ এটা কোন ক্লাসের জন্য তুমি পড়াবে? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। এই যে ভগ্নাংশ কটা ভাগ? ভগ্নাংশ 4 ভাগে ভাগ করা যায়। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ। আচ্ছা, একটা প্রকৃত ভগ্নাংশ উদাহরণ 5 এর 9, আর অপ্রকৃত ওটা 10 এর 8। 10 এর 8। হ্যাঁ। আচ্ছা, একটা মূলদ সংখ্যা মূলত সংখ্যা 3, 9, 9 মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা √3। √3। আচ্ছা, এই চিত্রটাকে কি চিত্র বলে? পাই ডায়াগ্রাম। পাই ডায়াগ্রাম। এই যে সি এর মান, সি কত অংশ হবে? সিটা কত অংশ হবে? সি হচ্ছে 25 এর 100, 1/4। সি কোনটা আছে? সি কোনটা? ও সি, সি 1/5। যদি if যদি is হয় হ্যাঁ, if but কিন্তু hard মানে কি? হোয়াট মানে কি? if যদি is হয় হ্যাঁ। but কিন্তু hard মানে কি? হোয়াট মানে কি? হোয়াট মানে তো কি? এটা কবিতা বলতে পারবে? কবিতা? হ্যাঁ। কি কবিতা বলবে? আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে শোষা মাটির গন্ধে। জানুয়ারি মাসে পালিত হয় হুম। 3টে গুরুত্বপূর্ণ দিনের নাম। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, কি দিবস? ইউথ ডে, যুব দিবস। আর 23শে জানুয়ারি হচ্ছে নেতাজির জন্মদিন, আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। নেতাজি বড় না বিবেকানন্দ বড়? বিবেকানন্দ। বিবেকানন্দ বড়। জন্ম সালগুলো আমার মনে পড়ছে না। প্রজাতন্ত্র দিবস বড় না স্বামী বিবেকানন্দ বড়? স্বামী বিবেকানন্দ বড়। আর নেতাজি বড় না প্রজাতন্ত্র দিবস বড়? নেতাজি। নেতাজি। হুম। কত সাজা দিন 3টে সাল অনুযায়ী? বিবেকানন্দ, নেতাজি, তারপর বিবেকানন্দ জন্ম 1868। তারপরে নেতাজির জন্মটা আমার মনে নেই। তারপর নেতাজি হবে, তারপর 1950। 50 কবে গৃহীত হয়েছিল? 1950-এর 26শে জানুয়ারি। জানুয়ারি গৃহীত হয়েছিল 1949-এর 1949 26শে জানুয়ারি গৃহীত হয়েছিল। বিবেকানন্দ জন্ম হচ্ছে 1863। 1863। দেশ বসন্ত বসু জন্ম হচ্ছে 1898। আর জাতীয় সংবিধান আমাদের প্রজাতন্ত্র দিবস 1950। 1950 কত সাল? 26শে নভেম্বর। 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, আর 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। 1950 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। ঠিক। রবীন্দ্রসঙ্গীত করতে পারবে? রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ। ওরে গৃহবাসী খোল তার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। আচ্ছা, ন্যাশনাল সং হুম। আর ন্যাশনাল অ্যানথেম এগুলো কি? জাতীয় সঙ্গীত কোনটা? জনগণ মন। আর ন্যাশনাল অ্যানথেম? আর এটা হচ্ছে জাতীয় স্তুতি, বন্দে মাতরম। এগুলো দিয়ে কাজল কুন্ডু কোথা থেকে এসেছো? জনতা থেকে। নিজের সম্পর্কে বলো।
আমি কাজল কুন্ডু, বাবা মানিক কুন্ডু, মা রিনা কুন্ডু। আমি 2011 সালে মাধ্যমিক পাস করি, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে ইতিহাস অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করি। তারপর 2019-21 সিজনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। এখন বর্তমানে চাকরি প্রাইমারি টিচার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোন কলেজ থেকে পাস করেছো গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশন সোনামুড়ি কলেজ থেকে। পড়াবে পরিবেশ। সুপ্রভাত ছাত্রছাত্রীরা। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, চলো আজকে আমরা আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত গাছ, ছোট ছোট গাছ পাতা ফুল ফল থাকে, সেই সমস্ত গাছ পাতা বা উদ্ভিদ সম্বন্ধে এবং তাদের উদ্ভিদের যে ভেষজ গুণ, সেই ভেষজ গুণ সম্পর্কে আমরা জানব। তো এই ভেষজ গুণ সম্পর্কে জানার জন্য আমি তোমাদেরকে একটা খুব সুন্দর ছড়া মাধ্যমে শেখাবো। দেখো এই ছড়াটা আজকের পাঠ তাহলে কি হলো, ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ, তো ছড়াটা বলছি শুনো। দেখো ছড়াটা শুনলেই তোমরা কিন্তু ভেষজ উদ্ভিদের গুণাগুণগুলো জানতে পারবে। কাটা পোড়া, খোসপাজড়া, সর্দি জ্বর কাশি, ভেষজ গাছেই সুস্থ হব 8 থেকে 80। ও ভাই 8 থেকে 80। কেটে গিয়ে রক্তপাত, কতই সর্বনাশ, বাড়ির পাশে আসে দেখো সবুজ দুব্বা ঘাস। তাহলে দুব্বা ঘাসে কি হচ্ছে, আর দুব্বা ঘাসের ভেষজ গুণটা কি? দুব্বা ঘাসের ভেষজ গুণ হলো, দুব্বা ঘাস কেটে গিয়ে রক্ত পড়লে সেই রক্ত থামাতে সাহায্য করে। কেটে গিয়ে রক্তপাত হলে সেই রক্ত বন্ধ করতে সাহায্য করে। তারপরে সর্দি কাশি আর যদি বাড়ি গলা ব্যথা, সর্দি কাশি আর যদি বাড়ি গলা ব্যথা, তুলসী পাতার রস আছে বাসক পাতা। তাহলে কি তুলসী গাছ পাতার রস এবং বাসক পাতার রস খেলে কি হচ্ছে না, সর্দি কাশি এবং গলা ব্যথা ঠিক হবে। তাহলে তুলসী গাছের ভেষজ গুণটা কি? তুলসী পাতার ভেষজ গুণ হলো সর্দি ও কাশি আর কি না, গলা ব্যথা ঠিক করে। গলা ব্যথা ঠিক করে। বাসক পাতাও তাই, সর্দি কাশি ঠিক করে। জ্বর যদি কমে না ভাই, আসে শরীর কেঁপে, শিউলি পাতার রস খাবো মেপে মেপে। তাহলে শিউলি পাতার গাছের পাতার রস যদি খাই, তাহলে কাঁপুনি দিয়ে জ্বর এলে সেই জ্বরটা ঠিক হয়ে যাবে। তাহলে কি কাঁপুনি দিয়ে জ্বর থামাতে কি শিউলি গাছের পাতার রস, শিউলি গাছের পাতা কি করছে না, কাঁপুনি দিয়ে জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর এলে তা ঠিক করে। ঠিক আছে, বসো। তোমার এলাকায় 4টে ভেষজ উদ্ভিদের নাম লেখো, বলো। আমার এলাকায় তুলসী, বাসক আর কালমেঘ এবং থানকুনি। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন সিংকোনা গাছ, সিঙ্গুলারে কোন উপাদান? সিংকোনা গাছের ছাল থেকে। রেসারপিন, রেসারপিন সর্পগন্ধা।
ডাটুরিন, ডাটুরিন হচ্ছে স্যার ধুধরা। ভেষজ উদ্ভিদের মাধ্যমে তুমি শিক্ষার্থীদেরকে কি মেসেজ দিবে? শিক্ষার্থীদের এটাই মেসেজ দিতে পারি যে এই ভেষজ উদ্ভিদের ফল, পাতা এবং কি গাছের পাতার রস বা মূল বা গাছের ছাল যদি খাওয়া হয়, যে শারীরিক সমস্যা, সেই শারীরিক বা অসুখ, সেই অসুখগুলা সেরে যেতে পারে। আচ্ছা, এখন রাস্তার ধারে দেখবে গাছ মানে আগাছা খুব জন্মাচ্ছে, হুম, পার্থেনিয়াম, পার্থেনিয়াম। শুনেছো? স্যার শুনেছি। কোথা থেকে এসেছে বলো? পার্থেনিয়ামটা স্যার এই মুহূর্তে ঠিক জানা নেই এটা কোথা। এটা তো পরিবেশে খুব, হ্যাঁ, এটা স্যার ক্ষতিকর গাছ শুনেছি। নির্মূলীকরণ করতে গেলে আমাদের কি করতে হবে? নির্মূলীকরণ স্কুলের সামনে হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে চারদিকে, এটা তো দূরীকরণ করতে হবে। ওটা যখন স্যার ছোটতেই বেরোবে গাছটা, তখন একটু উপড়ে ফেলার চেষ্টা করতে হবে বা কেটে ফেলতে হবে। এটা কি ক্ষতি করে? ক্ষতি স্যার এটা হাঁপানি রোগটা হয় এটা। মানে কি থেকে ছড়ায়? ওই গাছটার কোন অংশটা আমাদের ক্ষতি করে? ক্ষতি করে স্যার এটা ঠিক বলতে পারছি না। এটা শুনে বোঝাতে হবে তখন। আচ্ছা, এই ভেষজ উদ্ভিদ চাষকে কি বলা হয়? বাণিজ্যিক ভিত্তিতে যদি ভেষজ উদ্ভিদ চাষ করা হয় তাই কি বলা হয়? এখন তো চারদিকে তো এইসব মানে তুলসী সব তো মানে ইয়ে করে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে, তো বাণিজ্যিক ভিত্তিতে যদি চাষ করা হয় একে কি বলা হয়? স্যার মনে পড়ছে। আচ্ছা, অ্যালোভেরা জানো? অ্যালোভেরা হ্যাঁ, এটা কি কাজে লাগে? অ্যালোভেরা ত্বকের সমস্যা দূর করে। আর আর অ্যালোভেরা কি জাতীয় উদ্ভিদ? কি জাতীয়? কারো ত্বকের সমস্যা, তার জন্য কি ভেষজ উদ্ভিদ, কি ভেষজ কোন প্রকারের ব্যবহার করে? আমলকি স্যার। আমলকি, আমলকিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। দইয়ে কোন অ্যাসিড থাকে? কি স্যার? দই দই, দই ল্যাকটিক অ্যাসিড। পিঁপড়ের হলে? পিঁপড়ের হলে সাইটিক। লেবুতে? লেবুতেও সাইটিক অ্যাসিড স্যার। প্রাথমিক শিক্ষার্থীদেরকে বর্তমানে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান করে? কোন বৈজ্ঞানিক পদ্ধতি? বৈজ্ঞানিক পদ্ধতি ডিএলএড এর ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তোমরা কোন বোর্ডের আন্ডারে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছো? হচ্ছে প্রাইমারি বোর্ড কতটা থাকে চলেছে? স্যার এটা মনে পড়ছে না আমার। প্রাইমারি বোর্ডের পুরো নাম কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, বিদ্যালয়ে আমরা সবাই ছাত্রছাত্রীরা সবাই সমান, এগুলো তাদের মনের মধ্যে প্রবেশ করানোর জন্য আমরা কি কি করে থাকি? সামাজিক বা দলগত খেলাগুলো খেলতে পারি একসাথে সবাই মিলে। এগুলো এছাড়া মনে না হয় যে কেউ ধনী, কেউ গরিব, কেউ অন্য ধর্মের বা অন্য এরকম কোনো কিছু মনে হয় না, যে আমরা সবাই এখানে এসেছি, সবাই সমান। হ্যাঁ, দলগত খেলাগুলো দলগত খেলা বা সবাই একসাথে বসে পড়াশোনা করা, মানে একসাথে গ্রুপ করে করে পড়াশোনা করা, সবাই মিলে একসাথে। আমাদের বাঁকুড়া জেলায় একজন ডিএম ছিলেন, ওনার একটি বিশিষ্ট কীর্তি, যেটা প্রাথমিক শিক্ষার্থীদের ট্রেনিং যারা করে তাদেরকে শেখানো হয়। কি সেটা? প্রাইমারি ট্রেনারদেরকে একটি ট্রেনিং করাকালীন একটি শিক্ষা দেওয়া হয়,
তো সেই শিক্ষাটি তিনি প্রচলন করেছিলেন হাতে কলমে শেখার জন্য। সেই ব্যক্তিটি আমাদের বাঁকুড়া জেলার ডিএম ছিলেন। কি শিক্ষা আর তারই বা নাম কি? জানা নেই। ধুতি পরে করতে হয়, লাল সালু, সাদা গেঞ্জি। এটা ব্রতচারী। কে তৈরি করেছে ব্রতচারী? এসো। ধন্যবাদ স্যার। বসো। ধন্যবাদ। কি নাম? মীনাক্ষী নন্দী, কোথা থেকে এসেছো? কতুলপুর, বাঁকুড়া জেলার কতুলপুর থানা। কি পড়াবে? অঙ্ক, অঙ্ক কিটা? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। লাস্টটা এটা। গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, বোর্ডে আমি একটা চিহ্ন লিখছি, বলো তো এটা কিসের চিহ্ন? হ্যাঁ, এটা যোগ চিহ্ন। বা আমরা আগে যোগের ব্যবহার জেনেছি, তাই তো? আচ্ছা, এই চিহ্নটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে ভাগ চিহ্ন। এটা ভাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপর দেখো, আমি একটা সংখ্যা লিখলাম বোর্ডে। কি লিখলাম বলো তো? হ্যাঁ, 12। আচ্ছা, আমি যদি বলি এই 12টাকে 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে কিনা, তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ, থাকবে না, কারণ 3 দিয়ে ভাগ করলে কি পাই আমরা? ওই 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি এটা মিলে যাবে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে এক্ষেত্রে কোনো আমার ভাগশেষ থাকছে না। আচ্ছা, এটা আমরা খুব সহজেই বলে দিতে পারলাম যে 12কে 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমি ধরো যদি তোমাদের একটা বড় সংখ্যা দিয়ে দিই, যেমন 2345, তোমরা কি এটা দেখে কেউ বলতে পারবে প্রথমে দেখেই যে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা? বলো। হ্যাঁ, এটা খাতায় লিখে করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের আজকে একটা সহজ নিয়ম পদ্ধতি দেখাবো, যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই বলে দিতে পারবে যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যত বড় অঙ্ক সংখ্যাই হোক না কেন বলে দিতে পারবে। তো আজকে আমরা জানবো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো, সেই পদ্ধতিটা কি বলতো? প্রথমে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে যোগ করতে হবে, অর্থাৎ এদের যোগফল বের করতে হবে। হ্যাঁ, তোমরা বলো এর যোগফল কত হবে? 2 3 5, 5 4 9, 9 5 14। তাহলে এদের যোগফল হচ্ছে 14। এরপরে এই 14 অর্থাৎ যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায়, অর্থাৎ যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা 3 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 14কে 3 দিয়ে ভাগ করলে কি হবে গো? হ্যাঁ বলো। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। এবার 3 5 15 করতে গেলে এর থেকে বড় হয়ে যাবে, তাহলে বড়টা নিতে পারবো না, আমরা ছোটটাই নেবো। তাহলে 3 4 12। এক্ষেত্রে আমার 2 ভাগশেষ থাকছে, তাহলে আমরা বলতে পারি যে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর তোমাদের মধ্যে থেকে এক একজন করে এক একটা অঙ্ক বলো আমাকে, সেটা দেখবো তোমরা করতে পারো কিনা। হ্যাঁ, রিমা তুমি একটা অঙ্ক বলো। হ্যাঁ, 3। রোহিত তুমি একটা সংখ্যা বলো, 6। আচ্ছা, লীলা তুমি একটা বলো, 5। রাম 1। হ্যাঁ, এরপরে বলো, তোমরাই বলো আগের নিয়ম অনুযায়ী যেভাবে করলাম কি করতে হবে। হ্যাঁ, এগুলো প্রথমে এগুলোকে যোগ করতে হবে। 3 6 5 1, এদের যোগফল কত হবে? চটপট করে ফেলো। 3 6 9, 9 আর 1 10, 10 5 15। এরপরে আমাকে কি করতে হবে না, 15কে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে যে 3 দ্বারা ভাগ করলে মিলছে কিনা। তাহলে 3 5 15। তাহলে এখানে কোনো ভাগশেষ থাকছে না। তাহলে আমরা বলতে পারি যে এই 3651 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সবাই বুঝতে পেরেছো তো আজকে 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম। এরপরে যদি আমরা অনেক বড় সংখ্যা, যত বড় অঙ্কের সংখ্যাই দিই না কেন, এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন অন্য বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
আচ্ছা, এটা যে করালে এর জন্য তোমার শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে মানে আর কি করতে পারো? শিক্ষা সহায়ক মানে কি ডিএলএম ব্যবহার করতে পারবে এটার জন্য? টিএলএম ব্যবহার করতে, কিছু করতে পারবে এটার জন্য? হ্যাঁ কিছু কিছু চক নিয়ে সেটা ভাগ করে দেখাতে পারি। 3 ভাগে ভাগ করলাম 3 ধারার জন্য। ধরুন আমার কাছে 6টা চক আছে, সেটা 3 ভাগে ভাগ করলাম, দিয়ে দেখালাম 2টো করে হচ্ছে, পাওয়া যাচ্ছে। আচ্ছা, 1900 এই সালটা অধিবর্ষ? 1900 সালটা অধিবর্ষ? যদি বলতে করা যায়। এই মুহূর্তে অধিবর্ষের ব্যাপারটা মনে আসছে, অধিবর্ষ কাকে বলে? সেটা মনে আসছে না। অধিবর্ষ পড়ানো হয় কিসে, ইতিহাসে না বাংলায়? বাংলায়। তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম লিখিত। হুম, দ্বারা ওটা কি শব্দ, কি জাতীয় ওটা বলবো? এটা যুক্ত, দ্বারাটা এটা যুক্ত বর্ণ, দয়ব। দ্বারাটা অ্যাকচুয়ালি কি ধরনের একটা পদ আমরা ব্যবহার করি, কি ধরনের? অনুসর্গ, দ্বারা দিয়া। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ শব্দের পরে ব্যবহৃত হয়। দুটো ক্রিয়াজাত অনুসর্গের নাম। দুটো ক্রিয়া দ্বারা অনুসর্গের নাম। ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়া থেকে মনে আসছে না। পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি? ক্রিকেট। পশ্চিমবঙ্গের জাতীয় খেলা ক্রিকেট। আচ্ছা, কিছু সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ বলো। ছবি আঁকা, খেলাধুলা। আর বিদ্যালয় ভিত্তিক যে কার্যাবলীগুলো হয় বিশেষ দিনগুলোতে যে পালন করা হয়, বিশেষ দিনে, এগুলোর গুরুত্ব কি? তারা সেই দিনটা সম্পর্কে জানতে পারবে এবং কার্যকারিতাটা জানতে পারবে। সেই অনুষ্ঠানে সবাই একসাথে মিলেমিশে থাকবে। যদি তারা অংশগ্রহণ না করে বা সেদিন না আসে, তো কি বলবো? তাদের বলা হবে সেদিনটা আসার জন্য, যাতে সেদিনটার মূল্য বা গুরুত্ব তারা বুঝতে পারে। আচ্ছা, মানে এই যে চাঁদকে আমরা এক এক সময়তে পুরো গোলাকার দেখি না, একটু একটু করে দেখি, খালি আকারে দেখি, এটা কেন হয়? চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী যখন চলে আসে, যখন কিছুটা পুরোটাই ঢেকে যায়, তখন পুরোটা সামনাসামনি মাঝখানে চলে আসে, তখন পুরোটাই ঢেকে যায়, এবং যখন পরপর সরতে থাকে তখন আস্তে আস্তে একটু অংশ দেখতে পাই, বাকি অংশটা কেন দেখতে পাই? ওই তো মাঝখানে পৃথিবী চলে আসে বলে। পৃথিবী চলে আসে। হ্যাঁ, সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে আসে, যেহেতু আমাদের সূর্য থেকে আলোটা চাঁদ পাচ্ছে, না স্যার, সরি, সূর্য থেকে পৃথিবীটা আলো পাচ্ছে, সূর্য আর পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসে তখন দেখতে পাওয়া যায় না, আর যখন আস্তে আস্তে সরতে থাকে তখন আলোটা দেখতে পাওয়া যায়। না স্যার, ভুলে যাচ্ছে স্যার। না স্যার, চাঁদ আর পৃথিবীর মাঝে যখন সূর্য চলে আসছে, মানে সূর্য মাঝখানে চলে আসছে, চাঁদ বা পৃথিবী দুদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই তো? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি। আচ্ছা, দুটো সংখ্যা লেখো যাদের বসাবো 1। দুটো সংখ্যা লেখো যাদের বসাবো 1। 3 আর 5। এদেরকে কি বলা হয়? কি বলা হয় বলতে? মানে 3 আর 5 কাছাকাছি দুটো, এদেরকে কি বলা হয়? এদের পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, এক মৌলিক না যৌগিক? এক মৌলিকও নয়, যৌগিকও নয়। যৌগিক। আচ্ছা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা? 2। 2। কেন 2 কে জোড় মৌলিক সংখ্যা বলা হয়?
দুইটা তো জোড় আর মৌলিক সংখ্যা, কারণ যে সংখ্যার একটি মাত্র ওই 2 আর এবং সেই এক আর সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক থাকে না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। সেহেতু 2 এর 1 আর 2 হচ্ছে একমাত্র উৎপাদক। আচ্ছা 5-এর গুণনীয়ক কত? গুণনীয়ক ওই 1 আর 5 আর গুণিত? গুণিত অসীম। গুণিত অসীম। আচ্ছা রশ্মি আর রেখার মধ্যে, সরলরেখার মধ্যে পার্থক্য? সরল রেখা সমানভাবে যায়, রশ্মি বক্রপথেও যেতে পারে। আচ্ছা।